দেশ এবং দেশের বাইরে যে সমস্ত ভাই বোন রয়েছেন সবার প্রতি আমার বিনম্র শ্রদ্ধা ও সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি বিশ্বের যে প্রান্তে আছেন ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহ পাক আমাকেও ভালো রাখছেন। প্রতিদিনের মতো আজকেও বৈশ্বিক কিছু বিষয় নিয়ে আলোচনা করার জন্য আপনাদের সাথে যুক্ত হলাম। বর্তমান বিশ্ব ভয়াবহ বিপর্যয়ের দিকে আগাচ্ছে। বিশেষ করে মার্কিন বাহিনীর বিমান হামলা, ইরানের 3টি পারমাণবিক কেন্দ্রে বিমান হামলা, যার জের ধরে ইরান বর্তমানে হরমুজ প্রণালী বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইরানিয়ান পার্লামেন্টে গতকালকে সবার সম্মতিক্রমে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এটা নেওয়ার ফলে বিশ্বে অনেক দেশের উপরে এই প্রভাবটা পড়ছে, পুরো বিশ্বের উপর, বিশ্বের অর্থনীতির উপরে এই প্রভাবটা পড়ছে। কারণ বিশ্বের তেল এবং গ্যাস, বিশ্বের যে চাহিদা, বৈশ্বিক যে চাহিদা তেলের এবং গ্যাসের, সেটার 20% রপ্তানি হয় হরমুজ প্রণালী দিয়ে। এখন এই হরমুজ প্রণালী যদি বন্ধ থাকে, সেক্ষেত্রে বিশ্বের উপরে যে কত বড় প্রভাব পড়বে সেটা আপনারা বুঝতেই পারছেন। বিশ্ববাসী এই ক্ষতির সম্মুখীন সম্পূর্ণই মার্কিন সাম্রাজ্যবাদীদের উচ্চাকাঙ্ক্ষার জন্য বিশ্ববাসী এই বিপর্যয়ের মুখোমুখি হচ্ছে। তারা মানবাধিকার এবং গণতন্ত্রের বলি সারা পৃথিবীতে ছড়াচ্ছে, তো যখন সেটা সৌদি আরব প্রসঙ্গে আসে তখন তারা নীরব। যখন আরব আমিরাতের প্রসঙ্গ আসে তখন তারা নীরব। যখন তারা জর্ডানের প্রসঙ্গ আসে তখন তারা নীরব। মানে তাদের যে দ্বিমুখী নীতি, সেটা তো প্রকাশ্যে আপনি দেখতে পাচ্ছেন, আমি দেখতে পাচ্ছি, বিশ্বের সমস্ত মানুষ দেখতে পাচ্ছে। তাদের সাম্রাজ্যবাদ ধরে রাখতে যেখানে যেটা করার প্রয়োজন তারা সেটাই করে যাচ্ছে এবং গণহত্যায় লিপ্ত হচ্ছে। ইসরায়েলের অবস্থায় ধরি না আমরা, ইসরায়েলে কি অবস্থা বলেন? সাধারণ মানুষ বাংকারে জীবনযাপন করছে। এভাবে কতদিন বাঁচতে পারে মানুষ? মানুষের জীবনযাত্রা কোথায় নেমে গেছে? ইরানের অবস্থা ধরুন, ইরানের কি অবস্থা? তেহরানে রাজধানী তেহরান পুরো ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ইসরায়েলের রাজধানী তেল আবিব, সেখানেও ধ্বংসস্তূপ। গাজা মনে হচ্ছে যে এটা দেখে মনে হচ্ছে যে এটা গাজা, ফিলিস্তিনের গাজা ভূখণ্ড, এটা ইসরায়েল নয়। তবে সাম্রাজ্যবাদীদের পতন খুবই সন্নিকটে, কারণ কোনো সাম্রাজ্যবাদী শক্তি টিকে থাকতে পারেনি, সবারই পতন হয়েছে এবং ভবিষ্যতেও হবে। মানুষ কত মানুষকে যে তারা নির্বিচারে নিরপরাধে হত্যা করেছে অগণিত, যেটা আপনি আমি সবাই মিলে গণনা করবেও সঠিক সংখ্যা বের করতে পারবো না। এবং সেই গণহত্যাকারীরাই সারা বিশ্বে মানবাধিকারের আন্তর্জাতিক আইনের কথা বলে বেড়াচ্ছে, কিন্তু তারা সবাই আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করছে না। ইসরায়েল এখন পর্যন্ত কোনো দিনই আন্তর্জাতিক আইনের কোনো তোয়াক্কা করেনি এবং সেটাকে মদদ দিয়ে যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র। ইসরায়েল তো কোনো রাষ্ট্র নয়। ইসরায়েলের জায়নিজম তারা একটা সন্ত্রাসী গোষ্ঠী এবং ইসরায়েল ভূখণ্ড মার্কিনীদের, আমেরিকানদের, ইউরোপিয়ানদের একটি কলোনি হিসেবে তারা ব্যবহার করছে। আরব বিশ্বের খনিজ মূল্যবান সম্পদের লোভে সেগুলো নিজেদের দখলে রাখতে তারা বিভিন্ন সময়
বিভিন্ন কর্মকাণ্ড ঘটিয়েছে। যেরকম ইরাকে তাদের আগ্রাসনে আজ পর্যন্ত ইরাকে শান্তি ফিরে আসেনি। তারা ভয়ঙ্কর মারণাস্ত্র সাদ্দাম হোসেনের কাছে আছে বলে যে অভিযান তারা পরিচালিত করে, লাখ লাখ মানুষকে তারা হত্যা করেছে। ইরানের বাগদাদ নগরী, অন্যান্য প্রধান প্রধান শহরগুলো তারা মাটির সাথে মিশিয়ে দিয়েছে। দিন শেষে সর্বোপরি রিপোর্টে আমরা কি দেখতে পেলাম? সাদ্দাম হোসেনের কাছে ওইভাবে মারণাস্ত্র, আগ্নেয়গিরির মতো তেমন কিছুই ছিল না যেটা মানব বিধ্বংসী। মানব বিধ্বংসী বলতে আমি সেটা বুঝিয়েছি যেটা পশ্চিমারা বোঝায়। তারা গণহত্যা করছে, তাদের মুখে আবার মানবতার বলি, আন্তর্জাতিক আইনের বলি। তারা আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য মানুষকে বলে এবং নিজেরা শ্রদ্ধা করে বলে বলে, কিন্তু তাদের কর্মকাণ্ডে বিন্দু মাত্র শ্রদ্ধার বিন্দু মতো ছিটে ফোটাও পাওয়া যায় না। তারা পুরো বিশ্বকে তাদের আধিপত্যের ছায়ায় রাখতে চায়। এক কথায়, তুমি যদি আমার সাথে থাকো তুমি বন্ধু, যদি আমার সাথে না থাকো তাহলে শত্রু। ইরানি জাতি বিগত 50 বছর যদি দেখেন, তারা নিজেদের পায়ে দাঁড়ানোর সক্ষমতা অর্জন করে চলেছে। আপনি যদি চিকিৎসা বিজ্ঞানে দেখেন, বিশ্বের 10টা রিসার্চ ইনস্টিটিউট আপনি যদি দেখেন, সেখানে দেখবেন ইরানের 2টি প্রতিষ্ঠান আছে সেখানে। আপনি যদি ইরানের শিক্ষা ব্যবস্থা, ইউনিভার্সিটি, তাদের শিক্ষা ব্যবস্থার কারিকুলাম দেখেন, বিশ্বের ভিতরে তারা ভালো অবস্থানে আছে। সাম্প্রতিক কিছুদিন আগে যে বিজ্ঞানীদের হত্যা করা হলো, সেখানে দেখেন ইরান কত দক্ষ, কতজন বিজ্ঞানী তারা তৈরি করেছে। ইরানে বিভিন্ন সময় শাসকদের হত্যা করা হয়েছে। 1950-এর দিকে জনগণ সমর্থিত সরকার যখন তেল জাতীয়করণ করে, তখন তাকে হত্যা করা হয় এবং তার জায়গায় স্থলাভিষিক্ত করা হয় রেজা শাহ পাহলভি, যিনি দীর্ঘদিন ধরে ইরান শাসন করেছে। পরবর্তীতে ইসলামী রেভলিউশনের মাধ্যমে তার পতন নিশ্চিত করা হয় এবং তিনি দেশ ছেড়ে পশ্চিমা বলয়ে আশ্রয় নেন। এখনো তারা রেজা শাহ পাহলভির ছেলে শাহ পাহলভিকে ইরানের ক্ষমতায় বসাতে চায়। ইসলামী রেজিম তথা আয়াতুল্লাহ খোমেনি রেজিমের পতন ঘটিয়ে ইরানের শাসন ব্যবস্থাকে, শাসক গোষ্ঠীকে তারা পরিবর্তন করে দিতে চায় তাদের সুবিধার্থে। পুরা আরব ভূখণ্ড তো তাদের অধীনস্থ হয়েই গেছে, শুধু পার্সিয়ানরা তথা ইরানি জাতি তাদেরকে তারা বশ করতে এখন পর্যন্ত পারেনি এবং সেই চেষ্টা তারা চালিয়ে যাচ্ছে। ইরানি জাতি তথা পারস্য সাম্রাজ্যের উত্তরসূরি পার্সিয়ান ইরানিদের সোনালী একটা অতীত আছে, যেটা আপনারা অনেকে জানেন, হয়তো অনেকে নাও জানতে পারেন। সে সোনালী ইতিহাসটা হলো বিগত 500 থেকে 1000 বছর আপনি যদি বিশ্লেষণ করেন, পৃথিবীতে কোনো সভ্যতা টিকে নেই, শুধু পার্সিয়ান সভ্যতা এখনো টিকে আছে। এবং এই পার্সিয়ানদের উপরে বিভিন্ন সময় বিভিন্ন সাম্রাজ্যবাদী শক্তি হামলা করেছে, কিন্তু তারা চূড়ান্ত ফলাফল, তারা পরাজয় বরণ করেছে, তারা সফল হতে পারেনি। কারণ হচ্ছে ইরানি জাতির মধ্যে যখন
কোনো বৈশ্বিক আক্রমণ আসে, বহিঃশত্রুর আক্রমণ আসে, তখন তাদের ভিতরে কোনো বিভেদ থাকে না। তারা সবাই মিলেমিশে সে চ্যালেঞ্জকে প্রতিহত করে এবং তাদের ধৈর্য শক্তি, চিন্তা শক্তি অনেক তুখর। তারা সহজে দমে যাওয়ার মতো জাতি না। তারা তাদের সর্বস্ব দিয়ে সর্বশেষ পর্যন্ত লড়াই অব্যাহত রাখবে এবং চালিয়ে যাবে। এবং সেই ধৈর্য সহকারে যে জাতি এই চ্যালেঞ্জকে মোকাবেলা করতে পারবে, তাদেরকে পরাজিত করা সম্ভব নয়। অতীতে সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, তিনি ইরান আক্রমণ করেছিলেন, ইরানের অনেক ক্ষতি সাধনও করেছিলেন। তখন ইরানের প্রতিরক্ষা বাহিনী, শাসক গোষ্ঠী কেউই ওইভাবে শক্ত অবস্থানে ছিল না, সবকিছুই নড়বড়ে ছিল। সেই অবস্থায় ইরানি জাতি একত্রিত হয়ে 7 বছর ইরাকের সাথে যুদ্ধে লিপ্ত ছিল, তারা নতি স্বীকার করেনি। তখন সাদ্দাম হোসেন 7 বছর যুদ্ধ অতিবাহিত করার পরে পরাজয় বরণ করতে বাধ্য হন। যখন সাদ্দাম হোসেন পশ্চিমা বিরোধী কোনো কাজে লিপ্ত হন বা লিপ্ত হওয়ার মতো পর্যায়ে চলে গেছে, তখন কুর্দিস্তানের সাথে একটি ঝামেলা হয় ইরাকের প্রেসিডেন্টের। সেখানে যখন তিনি হামলা করেন, তখন পশ্চিমা শক্তি, পশ্চিমা বলয়, মার্কিন যুক্তরাষ্ট্র এবং অন্যান্য শক্তি, ফ্রান্স, ব্রিটেন, পশ্চিমা শক্তির জার্মানি, অন্যান্য রাষ্ট্রগুলো তখন বলে সাদ্দাম হোসেনের কাছে ভয়ানক মারণাস্ত্র রয়েছে। তারা সেই অজুহাত দেখিয়ে ইরাকের উপরে বোমা হামলা অব্যাহত রাখে। এর মধ্যে আরেকটা জিনিস আপনাদের বলা হয়নি, এড়িয়ে যাওয়া হয়েছে। ইরাক যখন ইরানে আক্রমণ চালায়, তখন কিন্তু পুরো আরব ভূখণ্ড ইরাকের সাথে ছিল, পক্ষে ছিল। তারা সবাই মিলেও ইরানের পতন করতে পারেনি, পরাজয় বরণ করতে হয়েছে। তো যেটা বলতেছিলাম, তখন পশ্চিমারা ইরাকের উপরে ধ্বংস, বিপর্যয় নিয়ে আসে এবং সাদ্দাম হোসেন রেজিমের পতন ঘটায়, তাকে হত্যা করে। ইরাকের সমস্ত মূল্যবান যত স্থাপনা ছিল সব ধ্বংস হয়ে যায়। এই কথা বলার কারণ হচ্ছে, এখন বর্তমান সময়ে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্র হলেও ওই সময়টায় তারা যেভাবে সাপোর্ট করেছিল পশ্চিমাদের তথা ইরাককে, এই সময় এসে তারা কিন্তু ইরানকে ওইভাবে সাপোর্ট করছে না। যদিও বৈশ্বিক বিভিন্ন চাপে তারা বিভিন্ন জিনিস করতে পারছে না বা পক্ষে দাঁড়াতে পারছে না, তো ওই সময় যেভাবে প্রথম সারিতে বিপক্ষে তারা দাঁড়িয়েছিল, এইবার কিন্তু তারা ওইভাবে বিপক্ষেও দাঁড়াচ্ছে না। অর্থাৎ তারা নীরব ভূমিকায় আছে। থাকারও কিছু কারণ আছে, এটা অন্য সময় আমরা আলোচনা করব। এই যুদ্ধে বৈশ্বিক শক্তিগুলো, পরাশক্তিগুলো জড়িয়ে পড়তে পারে, যেটা হবে সবচেয়ে পৃথিবীতে ভয়াবহ মানবিক বিপর্যয়ের কারণ। যেরকম চায়না তার তেল আমদানির 50% করে থাকে ইরান থেকে, বা তার অধিক, 50% বা তার অধিক হতে পারে, আমদানি করে ইরান থেকে অল্প মূল্যে, যেটা সে মোটামুটি অনেক কম দামে সে এটা আমদানি করে থাকে। অন্যান্য রাষ্ট্র তারাও এখান থেকে, ভারতও আমদানি করে থাকে, আরও কিছু রাষ্ট্র রয়েছে তারাও আমদানি করে। হরমুজ প্রণালী যদি বন্ধ হয়ে যায়, যদিও তারা অলরেডি পার্লামেন্টে পাশ করে ফেলছে, অনুমোদন দিয়ে দিয়েছে পার্লামেন্ট হরমুজ প্রণালী বন্ধের জন্য,
বিশ্বের অর্থনীতির উপরে কতটা প্রভাব পড়বে সেটা আর আপনাদের বুঝতে বাকি নেই। বিশ্ব চাহিদার অনেক বড় একটা অংশ যোগান দেয় চায়না। অল বিশ্বে, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা বলেন, এশিয়া বলেন, সব জায়গায়, দক্ষিণ আমেরিকা বলেন, সব জায়গায় তাদের একটা বাণিজ্যিক প্রভাব বিস্তার রয়েছে। পুরো বিশ্বব্যাপী তারা বাণিজ্য করছে। এইটা যদি তেলের বাজারটা, যদি তেল এবং গ্যাসের বাজারটা যদি বিঘ্ন ঘটে, সেটার প্রভাব শুধু চায়নার উপর না, ফুল বিশ্বের উপরে পড়বে। তাদের যে বাণিজ্যিক শিল্পগুলো আছে সেগুলো একটু ক্ষতিগ্রস্ত হবে। তো সেগুলো হলে সেই প্রভাবটা বিশ্বের উপরে পড়বে। ইরান বৈশ্বিক চাপের জন্য এই সিদ্ধান্ত নেওয়া ছাড়া তার কোনো উপায় ছিল না। এই পার্সিয়ানদের উপরে ব্রিটিশ, ফ্রান্স, বর্তমানে আমেরিকা, পূর্বের সোভিয়েত ইউনিয়ন সবাই কিন্তু চেষ্টা করেছিল, অটোম্যান সব সাম্রাজ্যই এসেছিল তাদেরকে পদান্নত করতে, কিন্তু তাদেরকে পদান্নত করা সম্ভব হয়নি। তারা পুরো জাতি মিলে সমস্ত আগ্রাসনকে রুখে দিয়েছে। আমরা সবসময় মজলুমের পক্ষে। এখানে ইরান ছাড়া যদি অন্য দেশও হতো, সে যদি নির্যাতনের শিকার হতো আগ্রাসী শক্তি দ্বারা, তার পক্ষ নিয়ে আমি কথা বলতাম। সেটা যদি কোনো মুসলিম কান্ট্রি অন্য দেশে আগ্রাসন চালাতো, আমি সেই মুসলিম দেশের বিপক্ষে থাকতাম। কারণ আমি সবসময় মজলুম, নির্যাতিত, নিপীড়িত মানুষের পক্ষে। আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সবাই সোচ্চার হন, নিজের বিবেক যেটা বলে সেটাই শুনেন। প্রতিবাদ অনেকভাবেই করা যায়, যার পক্ষে যেভাবে সম্ভব সে সেভাবেই করবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।